প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিন আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আবুল কাশেম চৌধুরী। তিনি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আবুল কাশেম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। বাংলা ভিশনের যারা কর্মকর্তা আছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি, যারা শ্রোতা তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শুরুর আগে চলুন দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম। উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন, তারেক রহমানের দেশে ফেরা। বাড়ছে আগ্রহী দল, আসন বন্টনের জটিলতা জামাত। নীরব নিঃশব্দ অশ্রু সজল শোক, শ্রদ্ধা নিবেদন। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে দীর্ঘ ১৯ বছর পর ছেলে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশ বিষয়ে ভারত আগের অবস্থানেই, জয়সওয়ালের ব্রিফিং। আমার দেশের শিরোনাম। হিন্দুত্ববাদী ভারতের কপট মাইনরিটি কার্ড। ভারতে মুসলিম, খ্রিস্টান ও দলিতদের উপর সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। ভারতের বেঙ্গালুরুতে ৪ শতাধিক মুসলিম পরিবার উচ্ছেদ। জামায়াত ও সমমনাদের নির্বাচনী জোট অক্ষুণ্ণ রাখার চেষ্টা, আসন সমঝোতায় পৌঁছাতে কয়েকদিন লাগবে। সমকালের শিরোনাম। রাজনীতি সহ সব ক্ষেত্রে নতুন মাত্রা আনার পরিকল্পনা, আই হ্যাভ আ প্ল্যান। তারেক রহমানের ভাষণ নিয়ে নানামুখী আলোচনা। বাবার কবরের পাশে আবেগে আপ্লুত তারেক রহমান। জামায়াত এনসিপি সমঝোতা 2 সাবেক উপদেষ্টায় আটকা। যুগান্তরের শিরোনাম। জনগণের প্রত্যাশা পাহাড়সম, তারেক রহমানের উপর সবার দৃষ্টি। 19 বছর পর বাবার মাজারে তারেক রহমান, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, অশ্রুসিক্ত নয়নের জিয়ারত। হাদি হত্যার বিচার দাবি রাতে উত্তাল শাহবাগ, রাজপথ ছাড়বেন ইনকিলাব মঞ্চ। মানব জমিনের শিরোনাম। তারেক রহমানের প্রত্যাবর্তন কেন গুরুত্বপূর্ণ। এরপরে জানাচ্ছি কালের কণ্ঠের শিরোনাম। নতুন গতিধারায় রাজনীতি, 19 বছর পর বাবার সমাধিতে অশ্রুসিক্ত পুত্রের শ্রদ্ধা। জোটবদ্ধই থাকছে জামায়াত সহ 8 দল, আসতে পারে এনসিপি। কালবেলার শিরোনাম। বিএনপিতে প্রাণ চাঞ্চল্য, তারেক রহমানের প্রত্যাবর্তন। তারেক রহমান আজ ঢাকায় ভোটার হতে পারেন। ইনকিলাবের শিরোনাম। ঐক্যের রাজনীতির বার্তা, দেশ গঠনে ঘৃণা প্রতিহিংসার বিরুদ্ধে তারেক রহমান। তীব্র শীতের দাপট, শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশার বিস্তার। যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি। রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম জানাচ্ছি। 19 বছর পর পিতার মাজারে কাঁদলেন তারেক রহমান, স্মৃতিসৌধে শ্রদ্ধা। আজ ভোটার যাবেন হাদির কবরে। বণিক বার্তার শিরোনাম। অন্তর্বর্তী সরকার শেষ সময় অতিরিক্ত ব্যয়ের মেগা প্রকল্প অনুমোদন। জাম্বিয়াতে একই সক্ষমতার তেল শোধনাগার অর্ধেক ব্যয়ে নির্মাণ করছে চীনা কোম্পানি। আরব বসন্তের মতো জেনজি আন্দোলনও পথ হারাচ্ছে কি। দেশ রূপান্তরের শিরোনাম। সব সংশয় কাটিয়ে নির্বাচনমুখী দেশ, এখনও বিভ্রান্তিতে ভোটাররা, গণভোট প্রচারে উদাসীনতা। বাবার কবরে কাঁদলেন তারেক রহমান। নয়া দিগন্ত। কলেবার বাড়ছে জামায়াত জোটের, 8 দলের সাথে যুক্ত হচ্ছে আরও 4 দল। বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনে ভারত কি চায়, কতটা মানবে যুক্তরাষ্ট্রকে। বাবার কবরের পাশে আবেগে আপ্লুত তারেক রহমান। ডেইলি স্টারের শিরোনাম। Restoring party discipline now key task for Tariq. Leaders hope this return will help strengthen within party. A year of strikes, setbacks and disruptions. NCP Jamaat deal likely in a day or two. News's শিরোনাম। 6 dead in 2 waterway accidents. Mild cold wave grips parts of country. NCP female leader protest at move to ally with Jamaat. মিস্টার আবুল কাশেম, আমরা তো সবগুলো পত্রিকা দেখলাম, সবগুলি পড়লাম। প্রথম আলো একটি শিরোনাম পড়েছে যে উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন, অর্থাৎ তারেক রহমান ফেরার পরে দলের মধ্যে যে সঞ্জীবনী ভাব ধারা তৈরি হয়েছে এবং যে উদ্দীপনা দেখা দিয়েছে, এটিকে কাজে লাগিয়েই বিএনপি চাচ্ছে নির্বাচন দিকে অভিষ্ট হতে বা নির্বাচনী লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। কি মনে হয় আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। এটা বিজয়ের মাস। আমরা বিজয়ের মাসে 71-এর স্বাধীনতা পেয়েছি, বিজয় লাভ করেছি। সে আনন্দ যেমন আমাদের মধ্যে আছে, সমগ্র জাতির মধ্যে যেমন আছে, তেমনি এই বিজয়ের মাসে সংযোজন ঘটেছে দীর্ঘ প্রতীক্ষার পর। 17 বছর 18 বছর পরে তারেক রহমান নির্বাসন থেকে দেশে এসেছেন। এটাও একটা মানুষের ভিতরে অনেক
মানুষকে উজ্জীবিত করেছে এবং মানুষ অনেক আনন্দিত হয়েছে। এবং আমরা সেই তারেক রহমানের আগমনকে উপলক্ষ করে ঢাকাতে যে জনসমাবেশ হয়ে গেল, এই অভূতপূর্ব দৃশ্য গত 100 বছরের ইতিহাসে এইরকম সমাবেশ, মানুষের এরকম একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা সমাবেশ, এটা আমরা দেখিনি বা শুনিনি। এরকম অনেক নেতাই বিভিন্ন দেশের তারা বিদেশ চলে যেতে হয়েছে, অর্থাৎ নির্বাসিত থেকে নির্বাসনে চলে যেতে হয়েছে অনেককেই। যেমন মহামতি লেনিন, তাকে নির্বাসনে পাঠিয়েছিল তৎকালীন সরকার, রাশিয়ার জার সরকার নির্বাসনে পাঠিয়েছিল। এবং সাইবেরিয়াতে কি কষ্টকর দিনগুলি তার, সেখান থেকে তিনি ফিরে এসেছিলেন বীরের ভেষে, এবং এসে বলশেবিকরা বিপ্লবের মাধ্যমে মহামতি লেনিন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। তিনি রাষ্ট্র ক্ষমতার শীর্ষে অবস্থান করেছিলেন। তখন সারা বিশ্বের মধ্যে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত রাশিয়া। ঠিক এমনিভাবে আয়াতুল্লাহ খোমেনির কথা ধরুন, ইরানের তাকেও নির্বাসন থাকতে হয়েছে, এবং তিনিও অনেক বছর নির্বাসনে ছিলেন। সেখান থেকে লেখালেখি, বিভিন্ন তার বক্তব্য, চিন্তাধারা, সেগুলি তিনি প্রকাশ করেছিলেন ইরানের জনগণের উদ্দেশ্যে। এবং পরবর্তী পর্যায়ে ইরানও একটি বিপ্লব সংগঠিত হয়েছে, সেটা অন্য ধরনের বিপ্লব সংগঠিত হয়েছিল। তিনি ইরানে ফিরে এসে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। ঠিক তেমনি আপনার হুয়ান পেরন, আর্জেন্টিনাতে হুয়ান পেরন, তিনিও নির্বাসিত হয়েছিলেন। নির্বাসনের পরে দীর্ঘ সময় পরে তিনিও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, জননন্দিত হয়েছিলেন। ঠিক এমনিভাবে আপনার আরও অনেক দেশের কথা আমি বলতে পারি, অনেক নেতার কথা বলতে পারি। ঠিক একইভাবে আমি বলবো তারেক রহমানের যে নির্বাসন 2008 সনের, তিনি চলে যান, তাকে পাঠিয়ে দেওয়া হয় নির্বাসনে। এবং সেদিন খুব একটি কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে তাকে এখান থেকে চলে যেতে হয়েছে নির্বাসনে। এবং সেদিন ম্যাডাম খালেদা জিয়া কেঁদেছিলেন, তার অশ্রু হয়েছিল, অশ্রু ঝরেছিল এই ছেলের বিদায়ের সময়। এবং মানুষও কেঁদেছিল, অনেকে কর্মীরা কেঁদেছে, পার্টির লোকরা অনেকেই কেঁদেছে। কিন্তু আজকে এই প্রত্যাবর্তনের, এত 17-18 বছরের পরে প্রত্যাবর্তনের পরে সমগ্র মানুষ উদ্বেলিত, উচ্ছ্বসিত, এবং মানুষ আজকে মনে করে যে আমরা যে নেতার জন্য অপেক্ষা করেছি, সেই নেতৃত্ব তারেক রহমান দিতে পারবেন। এবং আমরা দেখেছি তারেক রহমানের আগমনের পরে, আমি আপনাকে বলবো যে আসার আগ পর্যন্ত কিছু কনফিউশন ছিল, তারেক রহমানেরও কনফিউশন ছিল, একটা ধোঁয়াশা ছিল আর কি। এবং মানুষ তখন চিন্তা করেছিল আমরা কি করব, কোথায় যাব, কি করব, ভোট কোথায় দিব, আমরা কোথায় সংগঠিত হব। এরকম মানুষ অপেক্ষা করেছিল। প্রায় 46% মানুষ এরকম অপেক্ষা ছিল, পার্টি ছাড়া নিরপেক্ষ অবস্থানে ছিল। আজকে সেই মানুষও সিদ্ধান্ত গ্রহণ করছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারেক রহমান ফিরে আসার আগে বলেছিলেন অনেকগুলি সমস্যা আছে, অনেকগুলি ব্যাপার আছে যেগুলি মিনিমাইজ করে আমাকে আসতে হবে দেশে। তো এখন উনি যখন এখানে এসেছেন বাংলাদেশে, তখন বুঝতে হবে সেই সমস্যাগুলো মিনিমাইজ করে এসেছেন। এটা হচ্ছে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আর তিনি যখন এখানে আসলেন, কয়েকটা ঘটনা আমি বলি, এটা মনে রাখার মতো। এটা সম্ভবত আমার যেটা মনে হয় দলীয় সিদ্ধান্তের উপরও অনেকখানি নির্ভর করছিল তার দেশে। দলীয় সিদ্ধান্ত না, দলীয় সিদ্ধান্ত কিছু এখানে না। এখানে মূলত আন্তর্জাতিক পরিসরের
কতগুলি সিদ্ধান্ত। এখানে আমরা বাংলাদেশ তো একটা জিও পলিটিক্সের মধ্যে অবস্থান করছে। এই জিও পলিটিক্সকে বাদ দিয়ে তো বাংলাদেশ একা একা চলতে পারবে না, বাংলাদেশের নেতৃত্ব একা একা চলতে পারবে না। আর আজকের যে সারা পৃথিবী একটা গ্লোবালাইজেশনের যুগ, এই গ্লোবালাইজেশনের যুগে আমাদের সকলের সাথে মিলেমিশে থাকতে হবে, আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে, আমাদের কৌশল অবলম্বন করতে হবে, আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, আমাদের জ্ঞানের পরিচয় দিতে হবে, আমাদের দেশপ্রেমের পরিচয় দিতে হবে। এগুলির মধ্য দিয়ে একজন নেতা আবির্ভূত হয় এবং নেতার নেতৃত্ব প্রমাণ হয়। আমি যে এটা বলছিলাম যে তারেক রহমান আসার পরে কয়েকটি জিনিস আমার চোখে পড়েছে, আপনাদেরও হয়তো চোখে পড়েছে। তিনি এয়ারপোর্ট থেকে যখন শুরু করতে গিয়ে উনি ঘাসের উপরে, মাটির উপরে চলে গেলেন খালি পায়ে, জুতা খুলে খালি পায়ে মাটির মধ্যে দাঁড়ালেন। মানুষ, সিকিউরিটিরা হতভম্ব হয়ে গেছে, কি ব্যাপার। কিন্তু এটার মানে হচ্ছে এই যে মাটির স্পর্শ, বাংলাদেশের যে মাটির স্পর্শ তাকে আবেগে আপ্লুত করেছে এবং তার মধ্যে একটা শিহরণ জেগেছে। তারপর তিনি এক মুষ্টি মাটি হাতে নিলেন, নিয়ে সে মাটি ধরে উনি হয়তো সঙ্গোপনে কোনো শপথ করেছেন। সেই শপথটাই পরে উনি মিটিংয়ে বলেছেন। তো এই যে কথাগুলি, মাটি স্পর্শ করা এবং মাটি হাতে নেওয়া, এটা একটা অভূতপূর্ব দৃশ্য এবং এর মধ্যে দিয়ে তার যে আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে। তারপরে উনি আরেকটি সিদ্ধান্ত দিয়েছেন, সেটা হচ্ছে যে মানে ওনার বুলেট প্রুফ যে বাস, সে বাসের সকল নেতাদেরকে, বিশেষ করে স্ট্যান্ডিং কমিটির নেতাদেরকে নিয়ে উনি একসাথে যাবেন। বুলেট প্রুফ গাড়ি আরও ছিল, সেখানে একে একেও যেতে পারতেন সিকিউরিটি নিয়ে, না সেটা না করে উনি নেতাদের নিয়ে একসাথে গেলেন। এই যে নেতাদের প্রতি সম্মান, পার্টির প্রতি সম্মান উনি প্রদর্শন করলেন। তারপরে পথে পথে আপনার এয়ারপোর্ট থেকে ধরুন 1টা থেকে প্রায় 3:45 বা 4:50 উনি স্টেজে আসলেন। প্রায় 3 ঘন্টা সময় পথে আস্তে আস্তে মানুষের এই ভিড় অতিক্রম করে, মানুষকে অভিনন্দন জানিয়ে, হাত উত্তোলন করে, সালাম দিয়ে দিদি তিনি এসেছেন। স্টেজে উঠলেন, স্টেজে উঠে তিনি জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, এটা আপনারা সবাই জানেন। ভাষণটা আসবো, আমি জানতে চাচ্ছি যেটা যে তিনি ফিরে আসার পরে দলের মধ্যে কি ধরনের, আসলে আমরা তো লক্ষ্য করছিলাম যে দলের মধ্যে কিছুটা দ্বন্দ্ব থাকে, বড় দল এবং সামনে নির্বাচন, অনেকেই হয়তো কেউ নমিনেশন পেয়েছে, কেউ পায়নি, সেও ইলেকশন করতে চায়, প্রার্থী হতে চায়। কিন্তু তারেক রহমান ফিরে আসার পরে দলের মধ্যে মনে হয় যে একটা শৃঙ্খলা আসবে, অথবা দলের নেতাকর্মীরা আরও বেশি উজ্জীবিত হবে, নির্বাচনকে আরও বেশি চাঙ্গা হয়ে কাজে নামবে কিনা, এই বিষয়গুলো কতটা প্রভাব ফেলবে। এখানে পার্টির ভিতরে যেটা অভাব ছিল সেটা হচ্ছে একজন প্রত্যক্ষ নেতার। এখন তারেক রহমান ফিরে আসার পরে সেই প্রত্যক্ষ নেতা সরাসরি জনগণ, কর্মীদের সাথে অথবা নেতাদের সাথে উনি মিলেমিশে কাজ করতে পারবেন এবং কর্মীরা উজ্জীবিত হবে, নেতারা উজ্জীবিত হবে। আর এটা বড় পার্টিতে কিছু সমস্যা তো থাকবেই। এখানে এক একটা কনস্টিটুয়েন্সিতে 6-7 জনও ক্যান্ডিডেট আছে, তো সেখান থেকে একজনকে নমিনেশন দিতে হবে। এগুলোর ব্যাপারে তারেক রহমান আগেই বক্তব্য দিয়েছেন যে আমাদের নমিনেশন একজন পাবে কয়েকজনের ভিতরে। তার মানে এই নয় যে সবাই বিভক্ত হয়ে যাবে, না, সবাই ঐক্যবদ্ধ থেকে মূলত ধানের শীষে ভোট দিতে হবে। এসব মেসেজ উনি আগে দিয়েছেন। এখন কথা হলো যে আমার মনে হয় এখন উনি আসার পরে সেটা আরও ঐক্যবদ্ধ হবে, পার্টি আরও সুশৃঙ্খল হবে এবং পার্টি তার লক্ষ্যস্তরে বুঝতে পারবে ঐক্যবদ্ধ থাকলে। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে এবং এই সমাবেশের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের যে আবেগ অনুভূতি এই সমাবেশে প্রকাশ পেয়েছে, এর মধ্যে দিয়ে প্রকাশ হয়েছে যে মানুষ ঐক্যবদ্ধ আছে। মানুষ চায়, বিএনপির নেতৃত্ব চায়, তারেক রহমানের নেতৃত্ব চায়, শহীদ জিয়াউর রহমানের স্মৃতি মানুষের মনে আজও জাগরুক আছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মানুষের মধ্যে এখনও জাগরিক আছে। তারেক রহমান অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ, এরকম ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে তারেক রহমান। পৃথিবীতে এটা খুব রেয়ার পাবো আমরা
কারণ তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন ক্যারিজমেটিক লিডার ছিলেন, তিনি একজন সৎ নেতা ছিলেন, তিনি একজন চরিত্রবান নেতা ছিলেন, তিনি একজন দেশপ্রেমিক নেতা ছিলেন। তিনি তার ব্যক্তিগত কোনো লোভ লালসা এগুলি ছিল না। আমি ছাত্র জীবন থেকে তার সংস্পর্শে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি এই হিসাবে। আমি দেখেছি যে এইরকম মানুষ আমার জীবনে কারো জীবনে আর আসবে না, হয়তো বা বাংলাদেশে এইরকম মানুষ আসবে কিনা আমরা আই এম ইন ডাউট। তবু এটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা কি এখন লক্ষ্য করছি যে তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে যে গুণাবলী, যে বৈশিষ্ট্যগুলো ছিল দেশ পরিচালনার ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, তার ধারাপ্রবাহ আমরা তার সন্তান তারেক রহমানের বক্তব্যের বিরুদ্ধে কিন্তু সে ধরনের ধারাপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে কিনা, বা অনেকেই সেটা বলছেন, বলা বলি করছেন, বিশ্লেষকরা বলছেন। বিশ্লেষকরা অনেক সময় আমরা হয় কি আমরা মানে আবেগে আপ্লুত হয়ে যাই বা অনেকে অতিরিক্ত কথা বলে ফেলি। আমাদের অপেক্ষা করতে হবে। তারেক রহমানের নেতৃত্বের কাছে আমরা চাই ওই ধরনের নেতৃত্ব চাই বলে তো আমরা এত বড় সমাবেশে গেছি, এত সম্বর্ধনা, এত আলোড়ন সৃষ্টি করেছি। মানুষের তো তাকে দেওয়ার যেটা সেটা দিচ্ছে, কিন্তু এখন তারেক রহমানকে দিতে হবে, তারেক রহমানকে দিতে হবে, প্রমাণ করতে হবে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন নেতৃত্ব, আমি বেগম খালেদা জিয়ার মতো একজন নেতৃত্ব। এবং সেটা করতে হলে তারেক রহমানের অপশন হচ্ছে শহীদ জিয়াউর রহমানের সত্যিকারের ফলোয়ার্স যারা, তার আদর্শ উজ্জীবিত, খালেদা জিয়ার আদর্শ উজ্জীবিত ফলোয়ার্স যারা, তাদেরকেও ওনার টাচে নিয়ে আসতে হবে। এখানে তিনটা ধাপ, একটা শহীদ জিয়াউর রহমানের ধাপ, দ্বিতীয় বেগম খালেদা জিয়া দেশনেত্রীর ধাপ, তৃতীয় এখন মানে হচ্ছে তারেক রহমানের আরেকটি নতুন বলয় সৃষ্টি হবে। এখন এই তিনটা বলয়ের মধ্যে একটা সমন্বয় ঘটাতে পারলে উনি একজন অবিসংবাদিত নেতা হবেন। আবার একটা পত্রিকা ফিরে আসি। সমকালে আমরা একটি শিরোনাম দেখতে পাচ্ছি, রাজনীতি সহ সব ক্ষেত্রে নতুন মাত্রা আনার পরিকল্পনা। অর্থাৎ তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন যে আই হ্যাভ আ প্ল্যান, মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ আ ড্রিম, তার অনুসারে আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান তিনি বলেছেন। এবং এখানে যেটি বলার চেষ্টা করা হচ্ছে রিপোর্টটিতে, যে রাজনীতি সহ অর্থনীতি, সমাজ সব ক্ষেত্রেই তিনি একটা পরিবর্তন আনতে চান এবং নতুন নতুন মাত্রা যোগ করতে চান। সেটা কতটা সম্ভব হবে? তার এই বক্তব্য মানুষকে উজ্জীবিত করেছে এবং আমি দেখেছি যে সকল মহলেই এটা আলোচিত হচ্ছে। কারণ হলো মার্টিন লুথার কিং আমেরিকার ইতিহাসে একজন বিশাল মানে ক্যারিজমেটিক লিডার। তিনি তার এই বক্তব্য শুধু নয়, বক্তব্যের মাধ্যমে তিনি অর্জন করেছিলেন নেতৃত্ব, অর্জন করেছিলেন সে রাষ্ট্র ক্ষমতা, এবং তিনি প্রমাণ করেছিলেন তার কথা এবং কাজ এক। আজকে সেটার অনুসরণে তারেক রহমান যে এই বক্তব্য দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান, ভেরি গুড, কিন্তু এই প্ল্যানটা আস্তে আস্তে প্রকাশ করতে হবে। এই প্ল্যানটা বাস্তবায়ন করতে হলে বাস্তবায়নের যোগ্য লোক দরকার। আপনার ইকোনমি যদি আপনার বিল্ড আপ করতে হয়, ইকোনমিস্ট আপনার দরকার হবে। ফরেন পলিসি যদি আপনার নির্ধারণ করতে হয়, সুকৌশলে কাজ করতে হয়, সে পররাষ্ট্র বিষয়ক মানে মানে আপনার লোক দরকার, এক্সপার্ট দরকার হবে আপনাকে। তারপরে আপনার এখানে গ্রামীণ কৃষক, শ্রমিকের, মেহনতি মানুষের যে সমস্যা, সেটা সমাধান করার জন্য মেহনতি মানুষের যে সমস্যার সমাধান করার আপনাকে পরিকল্পনা নিতে হবে। কৃষক শ্রমিকের সমস্যা সমাধানে আপনাকে পদক্ষেপ নিতে হবে। আজকে শিক্ষকদের সমস্যা আছে, তাদের জন্য আপনার পদক্ষেপ নিতে হবে। আজকে 4 কোটি যুবক আছে, ছাত্র আছে, তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং এই যুবশ্রেণীকে যদি আপনি উদ্বেলিত করতে পারেন, মানে তাদের জন্য কাজ করতে পারেন, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ গড়া সম্ভব হবে, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব হবে। সেজন্য এই কাজগুলি করার জন্য আপনার একটা গ্রুপ অফ পিপল দরকার। সেই মানুষগুলোকে আপনার চয়েস করতে হবে। আজকে সাংবাদিকদের মধ্যে থেকে আপনার লোক চয়েস করতে হবে। আজকে পেশাজীবীদের মধ্যে থেকে আপনার লোক জোগাড় করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাত্র 3টেও একজনকে ফোন করতেন, হোল নাইট ঘুমাতেন না, তো 2 ঘন্টা ঘুমাতেন,
ভোরের দিকে ঘুমাতেন, তাও উনি মূল ঘুমটা দিতেন বাসা থেকে গিয়ে বঙ্গভবনে উনি 2 ঘন্টা ঘুমাতেন। তিনি বলেছেন আমাকে যে আমি তো বাসা থেকে এখানে চলে আসি ভোরে ভোরে, আসি তারপরে এখানে আমি 2 ঘন্টা ঘুমাই। এবং ওনার সাথে সাথে ম্যাডামও জেগে থাকতেন রাত্রে। ম্যাডাম যে পরবর্তী পর্যায়েও ঘুম পরে যেতেন, এইটার কারণ হচ্ছে ওইটা, জিয়াউর রহমানের সময় থেকে উনি রাত্রে জিয়াউর রহমানের সাথে জেগে থাকতেন। তো এখন জিয়াউর রহমান যদি প্রেসিডেন্ট জিয়া একজনকে ফোন করলেন বা একজন ওই থানার ওসিকে ফোন করে বললেন যে অমুকরে আমার সাথে কথা বলে দেন আপনি, তো ওসি যাইয়া যখন অমুকরে বলল, গ্রামের একজন শিক্ষক বা একজন মানে গ্রামীণ লোক তাকে বললো আপনার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা বলবেন, তিনি তো হতবাক, কি বলে, আসলো কথা বললো, তার জীবন তো তখন কেমন হয়ে যায়। সেই লোক কি আর জিয়াউর রহমানকে ভুলতে পারে? কাজেই এটা একটা এক্সাম্পল বলতেছি, জিয়াউর রহমানের এই ধরনের কতগুলি গুণ ছিল যে গুণের কারণে মানুষ তাকে ভুলতে পারে না। পরিশেষে তিনি তার বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে এই বাংলাদেশের জন্য শহীদি জীবন তিনি গ্রহণ করেছিলেন। চিটাগং যাওয়ার আগে ওনাকে না করেছিল, গোয়েন্দা সংস্থার লোক না করেছিল। আমি সেখানে ছিলাম ধানমন্ডি অফিসে, সাথে সাথে আমি ওই ডিজিএফআই এর ডিজি তখন জেনারেল মোহাম্মদজান ছিলেন, পাশের বাড়িতে এসছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমরা হেঁটে ওই বাড়িতে গিয়ে আমরা গেটে দাঁড়িয়েছি, জিয়াউর রহমান ভিতরে গিয়ে আলোচনা করে আসলেন, ফিরে এসে বললেন মোহাম্মদজান বলে চিটাগং না যাইতে আমাকে, ওখানে গেলে নাকি আমার জীবনের উপরে হুমকি আছে। তো আমি মোহাম্মদজানকে বলছি, মোহাম্মদজান আমার যদি মৃত্যু আসে তোমরা আমাকে লোহার সিন্ধুকে ঢুকে রাখতে পারবে না। এই যে কনফিডেন্স, এই যে ওনার মানে সাহসিকতা, এই যে আল্লাহর উপরে বিশ্বাস, সেটা আমি তারেক রহমানের উপরে দেখেছি। জনসভায় দাঁড়িয়ে বলছে আল্লাহ আমাদেরকে এই শক্তি দেন, আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেন, আল্লাহ দেশকে গড়ে তোলার জন্য সাহায্য করেন। এই যে অভিব্যক্তি, এই যে তার কথাগুলি, এই যে মোনাজাত, এই যে মোনাজাতের ভঙ্গিতে কথাগুলি, এটা তো আমাদের ইসলামিক রাজনীতি যারা করে, ধর্মীয় রাজনীতি যারা করে, তাদেরকেও পেছনে ফেলে দিয়েছে তারেক রহমান। এবং মানুষ বলতেছে এখন যে এখন ওদের বক্তব্য তারেক রহমানের পেছনে পড়ে গেছে। এবং আমি দেখছি অনেক ধর্মীয় নেতা, তাদের চেহারা এখন মলিন হয়ে গেছে, ম্রিয়মান হয়ে গেছে। কারণ তিনি তার বক্তব্য একটা লাইন বা একটা বাক্য ব্যবহার করেছেন, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে তিনি বিশাল কথা। তিনি মানে হয় কি এরকম পরিস্থিতিতে মানে অনেক কথা বলতে চাই আমি, যেমন আমি এখানে অনেক কথা বলতে চাচ্ছি, কিন্তু আমার অনেক কথা ছুটে যাচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে। কিন্তু এরকম কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কোটি কোটি মানুষ এই সমাবেশ দেখছে, টেলিভিশন, রেডিও, মানে বিভিন্ন মিডিয়াতে, সেখানে দাঁড়িয়ে তিনি কথাগুলি বলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ রাখা, তার যে এই মনের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান এবং তিনি যে ওই লাইনে আছেন সেটা উনি প্রকাশ করেছেন, সেটা ড্রপ হয় নাই, তার মন থেকে সেটা ড্রপ হয় নাই, তিনি সেটা প্রকাশ করেছেন। এবং মায়ের প্রতি যে তার অভিব্যক্তি, মা এবং সন্তানের যে গভীর হৃদয়তামূলক সম্পর্ক, সে অভিব্যক্তিও তিনি প্রকাশ করেছেন যে মায়ের প্রতি আমার ভালোবাসা প্রগাঢ়, আমার মন প্রাণ ওখানেই আছে, কিন্তু মার আগে আমি আপনাদের কাছে এসেছি। অর্থাৎ মানুষকে তিনি মায়ের চাইতেও বেশি ভালোবেসেছেন। ওনার ভালোবাসা, ওনার মনের আবেগ, অভিব্যক্তি মানুষকে উনি দিয়েছেন এবং মানুষের সেটা গ্রহণ করেছেন। মানুষ রাত্রে আগের দিন থেকে এখানে সমাবেশে যোগদান করেছে, খাইয়া না খাইয়া, কোথায় ঘুমাবে কিচ্ছু নাই, পড়ে আছে ওখানে। এবং এটা যদি তারেক রহমান, আমি বলবো তারেক রহমান যদি এরকম সমাবেশ বাংলাদেশে অন্তত বিভাগীয় হেডকোয়ার্টারগুলোতেও যদি একবার যেতে পারেন, দেখবেন বাংলাদেশের অবস্থা কি। আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যদি কভার করতে পারেন, দেখবেন বাংলাদেশ একদম অভিন্ন হয়ে গেছে। এখানে কোনো মৌলবাদী রাজনীতি আর তখন চলবে না, এখানে কোনো সাম্প্রদায়িকতা চলবে না, এখানে কোনো নিপীড়নের রাজনীতি থাকবে না, এখানে কোনো বঞ্চিত মানুষকে বঞ্চিত করার রাজনীতি থাকবে না। এখানে ন্যায় বিচারের শাসনের যে রাজনীতি, ন্যায়ভিত্তিক যে রাজনীতি, ইথিক্যাল যে রাজনীতি, সেটা আসবে। সেটা আমরা সবাই আশা করি, সেটা বলাও হচ্ছে। ইভেন তারেক রহমান তিনি নিজেও বলেছেন যে এই ধরনের রাজনীতির প্রচলন করতে চান, এই ধরনের সংস্কৃতি চালু করতে চান বাংলাদেশ, সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যেটা দেখি, বিভেদের রাজনীতি, হানাহানির রাজনীতি, দ্বন্দ্বের রাজনীতি, এবং আপনি যে কথাগুলো বললেন যে এগুলো প্রতিষ্ঠা করতে চান, তারও বিরোধী। সেইটা তিনি কতখানি পারবেন? কারণ তার দলের বা বিএনপির যে
নেতাকর্মীরা রয়েছেন নানান জায়গায়, সেখানেও কিছুটা বিতর্ক রয়েছে, নানান ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত, সেগুলো তিনি নিয়ন্ত্রণ কতখানি করতে পারবেন? এটা নিয়ন্ত্রণ চলতে চলতে আমরা দেখবো, সেটা চলতে চলতে দেখবো। এটা এখন মানে উনি 26 তারিখে এসছেন, 26 তারিখে তার সমস্ত কথা উনি বলে ফেলবেন, সমস্ত প্রোগ্রাম বলে ফেলবেন, সমস্ত কিছু বাস্তবায়ন করে, এটা ভাবার কোনো কারণ নেই। ইট ইজ এ লং টার্ম প্রোগ্রাম। বাংলাদেশে গত 70 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নির্মম অত্যাচার, হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, লুট করেছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেশকে দিয়েছে, সমস্ত টাকা মানি লন্ডারিং করে নিয়ে গেছে, এগুলির বিরুদ্ধে ব্যবস্থা কি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাসে সম্ভব? এগুলি কন্টিনিউয়াস প্রসেস। প্রতিটি হত্যার বিচার হবে দেশের, বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আমি মনে করি। প্রতিটি গুম খুনের বিচার হবে, ইলিয়াস আলীর গুমের বিচার হবে। এই যে সালাউদ্দিন সাহেব দেখছেন, আমি 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 আমার খুব ঘনিষ্ঠ সালাউদ্দিন সাহেব, খুব ত্যাগী। তাকেও তো গুম করেছিল, তাকে তো মেরে ফেলতে পারতো। আজকে তিনি স্টেজের মুখ্য লোক হয়ে গেছেন, তিনি আজকে এই সম্বর্ধনা কমিটির আহ্বায়ক। যে আমরা শেষ দিকে চলে আসছি, আমরাও মনে করি যে সেই ধরনের ব্যবস্থা করতে হলে বিএনপিকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে এবং জনাব তারেক রহমানকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। আমি শেষ করব একটি বিষয় দিয়ে, নীরব নিঃশব্দ সজল শোক প্রকাশ তারেক রহমানের বাবার কবরে। তিনি 19 বছর পরে গিয়েছেন, এই 19 বছরে যেতে পারেননি। তা আমি নিজেও তাকে দেখেছি, তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তাকে একজন দৃঢ়চেতা মানুষ দেখেছি। কিন্তু যখন বাবার কবরের কাছে গেলেন তখন আমরা দেখলাম যে তিনিও আসলে অশ্রুসজল হয়ে পড়লেন এই 19 বছর পরে। এটা তো হবেই। আপনি উনি তো 17-18 বছর পরে গিয়ে অশ্রুসজল। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা উনি লন্ডনে বসে যখন চিন্তা করছেন বাবার কথা, তখন সেখানেও কেঁদেছেন, সেই কাঁদা আমরা দেখি নাই। মার কথা যখন চিন্তা করেছেন সেখানেও কেঁদেছেন, আমরা সেই কাঁদা চোখের অশ্রু দেখি নাই। আমরা এখন এই 26 তারিখ 27 তারিখের শহীদ জিয়াউর রহমানের মাজারের অশ্রুটা দেখেছি। তারেক রহমান এখান থেকে যাওয়ার পরে 17 বছরে আমি মনে করি তার অশ্রু নির্গত হয়েছে, কেঁদেছে, একাকি কেঁদেছে, নীরবে কেঁদেছে, নিবৃতে কেঁদেছে, রাতের গভীরে কেঁদেছে। এবং তিনি আল্লাহ পাককে দেখতে নামাজ কালাম যে পড়েন, তার কপালে একটা দাগ পড়ে গেছে, দেখবেন। দিস ইজ দ্য সিম্বল অফ নামাজ। নামাজ পড়তে পড়তে অনেকের কপালে দাগ এসে যায়। অর্থাৎ উনি এখন ডেডিকেটেড এই আল্লাহর পথে, এই ধর্মের পথে, এই সঠিক কর্মের পথে ডেভোটেড হয়ে গেছেন। এবং আমি মনে করি একজন নতুন তারেক রহমান আমরা পেয়েছি। অতীতের কথা ভুলে যাই, নতুনভাবে আমরা নতুন তারেক রহমান, তিনি দেশ বরেণ্য, জনগণের কাছে নন্দিত এবং জনগণের জন্য বার্তা নিয়ে এসেছেন। আমরা শেষ করব। জি, আমরাও সেটাই প্রত্যাশা করি যে নতুন তারেক রহমান নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করবেন। ধন্যবাদ আবুল কাশেম চৌধুরী। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।